হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো, আজকের বিষয় নিয়ে বা আজকের টপিক নিয়ে আলোচনা করার আগে আমি দুটো কথা বলি যে আমাদের চ্যানেলে ভিডিও সাধারণত সপ্তাহে একটা করে আছে, কিন্তু বিগত 2 সপ্তাহ আমি কোনো ভিডিও দিতে পারিনি বিকজ ইউটিউব থেকে আমার চ্যানেলটা সাসপেন্স করে দিয়েছিল। মানে ইট ওয়াজ ইন কমপ্লিট সাসপেনশন, প্লাস মনিটাইজেশন অফ ছিল, সাসপেনশনে চলে গেছিলাম। তো আমি খুব অবাক হয়েছিলাম যে আমার চ্যানেলে সাসপেনশন কিসের জন্য, এবং যে কারণটা দেখি ওরা সাসপেনশন দিয়েছিল আর কি, সেই কারণটা কমপ্লিটলি ইললজিক্যাল, ইমমরাল, সেটা কোনোভাবে চ্যানেলের সাথে রিলেটেড নয়। তো এই সাসপেনশনটা তোলার জন্য ওরা একটা অপশন দিয়েছিল, আমাকে অ্যাপিল করতে বলেছিল একটা ভিডিও বানিয়ে। তো যথারীতি আমি একটা ভিডিও বানিয়ে অ্যাপিল করি, কিন্তু ভিডিওর মধ্যে আমি কোনো রকম রিকোয়েস্ট রাখিনি যে প্লিজ এটা ঠিক করে দেওয়া, আমার ভুল হয়েছে। কারণ আমার তো কোনো ভুল হয়নি, আমি জানি আমি কোনো মিস্টেক করিনি। আমাদেরকে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করি যে দেখুন, আপনাদের যে পলিসি রয়েছে এই মুহূর্তে, সেই পলিসিটি কিন্তু সঠিক নয়। আমার মনে হয় আপনারা কিছু অটোমেটেড সার্ভিস মানে এআই আর হিউম্যান রিভিউ নিয়ে আপনি আপনার চ্যানেলটা বা ভিডিও কিছু রিভিউ করেছেন, করে যেটা পেয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। কারণ আমার চ্যানেল প্রায় 6 বছরের বেশি সময় ধরে চলছে, 45,000 সাবস্ক্রাইবার রয়েছে, তারও বেশি। তো এই 45,000 সাবস্ক্রাইবারটা কিন্তু র্যান্ডাম না, মানুষ ভালোবেসেছে ভিডিও তাই সাবস্ক্রাইব করেছে। তো আপনি পুরো ভিডিও আমার যে চ্যানেলে যে কটা রয়েছে 2019 থেকে ভালো করে রিভিউ করুন, ভালো করে দেখুন। আমার মনে হয় আমি কোনো ভুল করিনি। আর আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আপনাদের পলিসিগুলো বা আপনাদের যে নর্মস রয়েছে, কন্ডিশন রয়েছে, সেটা কিন্তু একদমই ক্রিয়েটার ফ্রেন্ডলি হচ্ছে না। তো আমি ডাইরেক্টলি ওদেরকে বলি যে দেখুন, আপনারা যদি সাসপেনশনটা না তোলেন তাহলে আমি কিন্তু আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করব না। আমি জানি ছাড়া ইউটিউব ছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম আছে, সেখানে কিন্তু খুব ভালোভাবেই কাজ হচ্ছে এবং মানুষ কিন্তু খুব বেশি করে সেখানে কাজ করছে এবং সেটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ক্রিয়েটার ফ্রেন্ডলি হয়ে উঠেছে। সো আপনাদেরকে আমি অপশান দিলাম যে আইদার আপনি সাসপেনশন তুলুন অথবা আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গিয়ে কাজ করব। এটা করে আমি ভিডিওটা বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো গুড নিউজ হচ্ছে, পরশুদিন ওরা আমাকে মেল করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিয়েটার স্টুডিওতে নোটিফিকেশান এসেছে যে আপনার ভিডিও দেখার পর, আমরা রিভিউ করার পর আপনার সাসপেনশনটা তুলে নিলাম, আপনার মনিটাইজেশন ফেরত হলো এবং আপনি আগের মতো সব কিছু পেয়ে গেলেন। সো এখান থেকে একটা বিষয়, শিক্ষণীয় বিষয়, যে আপনি যদি কোনো ভুল না করেন, আপনি আপনার নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকেন, তাহলে কিন্তু অযথা প্যানিক করার দরকার নেই। আর ছোটোবেলায় বাড়িতে একটা খুব জিনিস শিখিয়েছিল মা, যে ছবল না মারতে পারিস, ফোর্স তো করতে পারিস। তো আমি এখানে তাই করেছি। তো ইউটিউব অনেক বড় প্ল্যাটফর্ম, আমি তো ছবল তো আর মারতে পারবো না। ওরা চাইলে আমাকে সাসপেন্ড করে দিতেই পারে, কমপ্লিটলি আমার চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। তো আমার কাছে হারানোর মতো কিছু ছিল না, ওই জন্য আমি ছবলটা মারতে পারিনি, কিন্তু ফোর্সটা করে দিয়েছি। অ্যান্ড ইউ সি ইট ওয়ার্কড কোয়াইট নাইসলি। তো যাই হোক, আজকের টপিকে ফিরে আসছে। আজকের টপিক হচ্ছে রানী রাসমণির মধ্যে বিশ্বস্ত চাকর। দেখুন, প্রমথনাথ মল্লিক রচিত কলিকাতার সচিত্র ইতিহাস গ্রন্থ বা বই থেকে আমরা জানতে পারছি যে লোকমাতা রানী রাসমণির একজন বিশ্বস্ত চাকর ছিলেন। আগে হ্যাঁ, একজন বিশ্বস্ত চাকর ছিলেন। তার নাম ছিল ধনাই বা ধনা খানসামা। আমি জানি না রানী রাসমণির সিরিয়ালে এসব দেখিয়েছে কিনা বা বলেছে কিনা, কারণ ওখানে তো আসল তথ্যটা কম, টিআরপি বাড়ানোর জন্য বিভিন্ন তথ্যকে বিকৃত করা হয়। তো এই বিষয়টা ওরা স্কিপ করে গেছে কিনা আমি জানি না, এই বিষয়টা ইনপুট করেছে কিনা তাও জানি না, আমি আমার মতো করে রিপ্রেজেন্ট করছি। তো এই ধনাই বা ধনা খানসামা কিন্তু রানী রাসমণির খুব বিশ্বস্ত চাকর ছিল। শোনা যায় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রানী রাসমণি কিন্তু এই চাকর অর্থাৎ ধনাইয়ের সাথে কিন্তু আলোচনা করতেন। কারণ আপনাদের মনে হতে পারে যে লোকমাতা রানী রাসমণির মধ্যে একজন মহিষী নারী, তিনি সিদ্ধান্ত নেওয়ার আগে চাকর বাকরের সাথে আলোচনা করছেন। দেখুন, আমি আগে বলছি, লোকমাতা রানী রাসমণি কিন্তু গুণের কদর করতেন, তিনি গুণীর কদর করতেন, তিনি জানতেন কার থেকে কি পাওয়া যায়। আর আমরা তো বিভিন্ন সিনেমা সিরিয়ালে দেখে থাকি যে বাড়ির চাকর যারা বছরের পর বছর ধরে কাজ করছেন, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে পারদর্শী হন। বিভিন্ন বনেদি বা জমিদার বাড়িতে দেখবেন বছরের পর বছর ধরে চাকর বাকরদের সাথে কিন্তু বাড়ির লোকেদের কিন্তু একটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, একটা খুব খোলামেলা আলোচনা করা হয়। বিভিন্ন যারা বর্ষিয়ান হন আর কি, বয়স্ক হন, তাদের সাথেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে। তো এক্ষেত্রেও কিন্তু রানী রাসমণি একই রকমভাবে এই বিশ্বস্ত চাকর বা ধনাইয়ের সাথে আলোচনা করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এবং তার মধ্যে যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা ছিল, তার মধ্যে যে কোনো বিষয়কে নিয়ে যে ধারণা, কোনো বিষয়কে নিয়ে যে একটা সুদূর্থক উত্তর দেওয়া, যেটা হলে রেজাল্টটা ফ্রুটফুল হবে, সেই বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনাই হয়েছিল। এবং রানী রাসমণি সেই আলোচনা করার পর তবে কিন্তু সিদ্ধান্ত নিতেন। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সেই সময় জনসাধারণের মুখে মুখে একটা ছড়াও ঘুরত। ছড়াটা আমি লাস্টে বলছি, তার আগে প্রমোদবাবু কি বলছে সেটা একটু জেনে নিই। তো এই জন্য আমি ডাইরেক্ট বই থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, ঠিক আছে? এখানে বলছে, প্রমথনাথ মল্লিকের লেখা থেকে আমরা পাই, দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের পৌত্র কৃষ্ণচন্দ্র সিংহ বাংলায় এবং উত্তর পশ্চিমাঞ্চলে
লালাবাবু নামে খ্যাত ছিলেন। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমি স্ক্রিনে পুরোটা লেখাটা ফেলে দিচ্ছি যাতে শুনতে অসুবিধা হতে পারে বা যদি ক্যাচ না করতে পারেন, রিলেটেড না হয়, সেই জন্য আপনারা স্ক্রিনেও দেখতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ আমার ভয়েসটাও আপনারা শুনতে পারেন। তো বলছে এই ভদ্রলোক বৃন্দাবনে দেব মন্দির প্রতিষ্ঠা করে সেখানে কৃষ্ণ চন্দ্রমা মূর্তি স্থাপন করেন। তার পত্নী কাত্যায়নী কলিকাতায় 4 নম্বর রাসেল স্ট্রিটে থাকতেন। রাসেল স্ট্রিটের অ্যাড্রেস কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। পতির ন্যায় তিনিও দান ধ্যান করতেন এবং কাশীপুরের ঠাকুর বাড়িতে গোপালজিউকে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এই কাশীপুর হচ্ছে কোথায়? যেটা বরানগর কাশীপুর, যেটা একটা ভাঙাচোরা রাজবাড়ি বলে। যেটা রাজবাড়ি না, ওটা একটা বনেদি বাড়ি বলা যেতে পারে, নট জমিদার বাড়ি প্রপারলি, বাট বনেদি বাড়ি, যেটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। 2টো ভিডিও আছে, ওই বাড়িতে আমরা ভিজিট করেছিলাম, করে ভিডিও করেছিলাম, সেটার কিন্তু ভিডিও বিস্তারিতভাবে আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো সেই বরানগরের কাশীপুরে ঠাকুর বাড়িতে গোপালজিউ প্রতিষ্ঠা করেছিলেন। তবে তিনি উপযুক্ত পতির উপযুক্ত পত্নী ছিলেন না। তিনি পূর্ণ বিষয়ী ছিলেন। তিনি তীক্ষ্ণ বুদ্ধিমত্তিত্বের জন্য বিখ্যাত হয়েছিলেন। মানে ওনার ইন্টেলেকচুয়াল পাওয়ার এতটাই ছিল যে উনি খুব ফেমাস হয়ে গেছিলেন। তার সমস্ত কার্য বিনোদলাল ঠাকুরের পরামর্শ অনুযায়ী হতো। ভালো করে বুঝুন, এই কাত্যায়নী দেবী যার কথা বলছেন আর কি, কাত্যায়নী মহিষী মহিলা একজন রানী রাসমণির মতো, তিনিও কিন্তু তার সমস্ত কাজকর্ম কাকে দিয়ে করাতেন বা কার পরামর্শে হতো? বিনোদলাল ঠাকুরের। তো সেই অনুযায়ী এই বই থেকে আরও খবর উঠে আসছে যে কলিকাতার রাসমণি ও মহারানী স্বর্ণময়ীও সেইরূপ ধনা খানসামা এবং রাজীব রায় দেওয়ানের পরামর্শ অনুযায়ী কাজ করতেন। এবং যে ছড়াটার কথা আমি শুরুতেই বলেছিলাম, সেই ছড়াটা হচ্ছে: ঠাকুরে বিনোদীলাল, চাকরে ধনাই, দেওয়ানে রাজীব রায়, বলিহারি যাই। তো এখানেও সে রাজীব রায়, আমিও বিশ্বজিৎ রায়, ভেরি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। সো এইটা হচ্ছে কনসেপ্টটা, যে রানী রাসমণিকে বিশ্বস্ত চাকর, যে একজন রাজবাড়ি বা জমিদার বাড়িতেও কিন্তু একজন মানুষ থাকে যে হয়তো পড়াশোনার দিক থেকে অনেক কম হতে পারে, শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক কম হতে পারে, কিন্তু বুদ্ধিমত্তায়, চাটুকারিতায় এবং তার যে পারদর্শিতা, বিচক্ষণ ক্ষমতা, সেটা কিন্তু অনেকের থেকেই অনেক বেশি হয়। রানী রাসমণি নিজেও তো অতটা শিক্ষিত ছিলেন না, পড়াশোনার গণ্ডি তিনি তো খুব একটা পেরোননি, পাঠশালায় তিনি খুব একটা যাননি। অথচ দেখুন বাবু রাজচন্দ্র দাসের মৃত্যুর পর কিভাবে সব সম্পত্তিকে আগলে রেখেছেন, সম্পত্তি বাড়িয়ে তুলেছেন, ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো ঠিকমতো পালন করেছেন, যাবতীয় কাজকর্ম সব কিছু করেছেন। হতে পারে সেটা হয়তো তার জামাইদের সহায়তায়, হতে পারে সেটা তার বিশ্বস্ত চাকরের পারদর্শিতায়, কিন্তু তিনি একা হাতেই কিন্তু সবটা করেছেন। যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ইনফরমেশনটা আমার দেওয়ার ছিল। এখানে এই যে বই দেখছেন, এরকম 4টে ভলিউম আছে আমার কাছে, প্রচুর ইনফরমেশন আছে। একজন বলেছিলেন স্থাবর অস্থাবর, এই যে ভিডিওটা যে বললাম, যে বইটা যে পেজ নাম্বার থেকে, তারপরেই কিন্তু তার অস্থাবর সম্পত্তির কথা সব লেখা আছে। প্রচুর হিউজ ম্যাসিভ, মানে কিছুটা তো আন্দাজ করা যায়, কিছুটা ডেটা ফেটা দেখে, বিভিন্ন যে কোর্টের দলিল আছে বা পুরনো যে কাগজপত্র রয়েছে, সংবাদ মাধ্যম বা রাজবাড়ি, মানে আমাদের জমিদার বাড়িতে, রানী রাসমণি জমিদার বাড়িতে যে সমস্ত পেপার্স রয়েছে, সেগুলো দেখে আন্দাজ করা যায়। তবুও ফ্র্যাঙ্কলি বলে রাখছি, আমি রানী রাসমণির সম্পত্তি পুরোটা কিন্তু কোনোভাবেই কভার আপ করা যায়নি, কারণ ইট ওয়াজ ম্যাসিভ, হিউজ, কল্পনার বাইরে। যাই হোক, যতটা পেরেছে এখানে বইতে ওনারা ইনপুট করেছেন, আমি এটা নিয়ে পরবর্তীকালে ভিডিও আনবো। তবে বছরের শেষে রানী রাসমণিকে দিয়ে শেষ করলাম। জানি না শুরুটা কাকে দিয়ে করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, মেবি রানী রাসমণি, মেবি নট, বাট শেষটা আমি রানী রাসমণিকে দিয়েই করলাম। এবং আমি মানে বাই হার্ট খুব খুশি যে ওনাকে দিয়ে আমি বছরের শেষ ভিডিওটা করতে পেরেছি, ওনাকে নিয়ে আমি বছরের শেষ সময়টা পার করতে পেরেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে তো সবসময় বলি লাইক শেয়ার করে দিতে, যারা প্রথমবার ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটা প্রেস করে রাখবেন। নতুন বছরের শুভেচ্ছা হলো সকলের জন্য। নতুন বছরে নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।